সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো দ্য ভিউজ অনুষ্ঠানে। অনেক কিছু অনেক সময় তুলে ধরা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে আমরা এখানে এই অনুষ্ঠানে আমি অ্যাটলিস্ট ফোকাস করি অর্থনীতিটা বোঝাবার জন্য এবং আমার এই সিচুয়েশনের জন্য আমরা কোথায় আছি সেটা বোঝার জন্য, এবং পরবর্তী করণীয় কী হতে পারে সেটার থেকে আপনি অনুমেয় করে নেবেন যে কী কোথায় যাচ্ছে। ওকে, সো আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে ফেডারেল রিজার্ভের যে গত সপ্তাহে প্রথম যে ক্যাবিন ওয়ার্সের মিটিংটি ছিল সেটি হয়ে গেছে গত বুধবার জুনের 17 তারিখে। এটি কেন গুরুত্বপূর্ণ? এটি গুরুত্বপূর্ণ কারণ ক্যাবিন ওয়ার্স হচ্ছেন প্রথমবারের মতো ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে FOMC মিটিংটি করেছেন, এবং তারপরে অনুষ্ঠান হয়েছে, বক্তব্য হয়েছে যেটি যথারীতি হয়ে থাকে। মনে রাখবেন, ক্যাবিন ওয়ার্সকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উদ্দেশ্য ছিল না, এখনও আছে, সেটি কি ইন্টারেস্ট রেটকে কমিয়ে আনা। আনফর্চুনেটলি ঘটনা কোথায় আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং তাদের যে লক্ষ্যটা আছে, আমরা ফেডারেল রিজার্ভ থেকে আপনারা গত 5 বছর 6 বছর ধরে যারা আমার অনুষ্ঠানটি দেখে আসছেন তারা নিশ্চয়ই জানেন ফেডারেল রিজার্ভের দুটি লক্ষ্য আছে। একটি হচ্ছে এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান ঠিক রাখা, লেবার মার্কেট, এবং আরেকটি হচ্ছে ইন্টারেস্ট রেট এমন জায়গায় রাখা যাতে ইনফ্লেশন বেড়ে না যায়, অর্থাৎ 2% ইন্টারেস্ট রেট তারা বলে থাকেন সবসময়। সো এই দুটি হলো তাদের লক্ষ্য। এখন প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিলেন জেরোম পাওয়েলের শেষ সময় থেকে, গত 1 বছর থেকে, যে ইন্টারেস্ট রেট কমাতে হবে, ইন্টারেস্ট রেট অনেক উপরে। আমি মনে করি আপনারাও অনেকে তাই বিশ্বাস করেন, এবং আমি মনে করি কিছুটা হলেও ইন্টারেস্ট রেট উপরে আছে। ওকে, ফাইন, কিন্তু ইন্টারেস্ট রেট কি ইচ্ছা করলেই নামিয়ে আনা যায়, নাকি এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, সেটি দেখব। সো ফেডারেল রিজার্ভের যে মিটিংটি হলো ক্যাবিন ওয়ার্সের, এটি ছিল প্রথম মিটিং অ্যাজ এ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান। সেখানে কেমন করলেন সেটি তুলে ধরবো আপনাদের কাছে, সেখান থেকে আমরা কি পেলাম সেটাও বোঝার চেষ্টা করব। তারপরে চলে যাব স্টক মার্কেটে যাওয়াটা খুব দরকার, কারণ সব কিছুতে আগুন ধরে গেছে। বিশ্বব্যাপী যেরকম যুদ্ধ চলছে, এরকম স্টক মার্কেটে সেরকম একটি ব্যাপারটি। কিন্তু কেন? আপনার অনেকেই জানতে চান করণীয় কী, এবং SpaceX নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। সো সেটি তুলে ধরবো, এবং ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইলামের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এসেছে, এবং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখন এটি কার্যকর হয়ে গেছে। সো সেটিও আমি তুলে ধরবো আপনাদের কাছে। ওকে, সো ফেডারেল রিজার্ভ আপনারা জানেন চেষ্টা করে আসছে ক্রমাগতভাবে যে ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য যেটি আছে, ইনফ্লেশন ঊর্ধ্বগতি, এটিকে কমিয়ে 2% আনা, 2%। ইটস দেয়ার টার্গেট অ্যান্ড ইট ওয়াজ দেয়ার গোল। এটি অনেকবার বলেছি, আজও বলছি। সো আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে এই কাজটিতে তারা খুব একটা ভালো করছেন না। গত 5-6 বছর ধরে তারা এটি বলে আসছেন, আমরাও শুনে আসছি। দে আর রিয়েলি নট গুড অ্যাট দিস জব, এবং অ্যাকচুয়ালি রিয়েলি গুড কোন দিকে গুড? ফেইলিং। এখানে ব্যর্থতায় গত 5 বছর ধরে তারা এখানে ফেল করে আসছেন। 5-6 ইয়ার্স আমি বলবো 2% নিয়ে আসতে পারেননি ইনফ্লেশনকে। সো এখন তারা কি করছেন? ক্যাবিন ওয়ার্স, আপনারা শুনে অবাক হবেন না, কারণ দিস ইজ বড় বড় মিডিয়া কিন্তু এটা মিস করে গেছে। আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আমরা কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই, আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য, কাজে আমরা অ্যানালাইজ করি ডিফারেন্টভাবে। সো তারা এখন কি করছেন? যেহেতু ইনফ্লেশন কমানো সম্ভব নয়, কোনোভাবেই 2% আসছেন না, তারা এখন টার্গেট কি করেছেন? তারা বলছেন টার্গেটটাই চেঞ্জ করে দিব। সেটি কি? 2% নয়, এখন তারা বলছেন যে তাদের লক্ষ্যমাত্রা হবে 2.9%, অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 3%। ক্যান ইউ বিলিভ দিস? ওকে, নাও এটি কিন্তু অনেক বড় একটি পার্থক্য। দিস ইজ এ বিগ ডিফারেন্স। আমি প্রথম অনস্ক্রিনে যেটি দেখবো, ইটস এইটা একটু ক্রেজি এই কারণে যে মেইন স্ট্রিম মিডিয়া, আমি একটু আগে যেটা বললাম, এটি কিন্তু ধরতে পারেনি, তারা এটা পিক আপ করেনি। তারা শুধুমাত্র ক্যাবিন ওয়ার্স আসছে, ইন্টারেস্ট রেট কমবে কিনা, স্টক মার্কেটের রিয়াকশন কি, এইসব দিকে তারা ছিলেন। এমনভাবে হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছে তারা মনে হয় ফেডারেল রিজার্ভের আসল যে FOMC মিটিংটি, প্রেস কনফারেন্স, এটি তারা অন্যভাবে দেখছিলেন। সো আজকের এই অংশে আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে হোয়াট ইজ গোয়িং অন, কারণ অ্যাপারেন্টলি দ্য মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা এটি মিস করে গেছেন, এবং এটা আমার ওপিনিয়ন, আই কুড বি রং, এবং আমি বলবো না যে তারা ডিসঅনেস্ট, আমি বলবো তারা নেগলিজেন্ট। কেন নেগলিজেন্ট? তারা অনেক ধনী, দে ডোন্ট কেয়ার, ইউ অ্যান্ড মি, উই আর নাথিং তাদের কাছে। ওকে, সো ফেডারেল রিজার্ভের যে তাদের মিটিং হয়ে গেল বুধবারে 17 তারিখে আফটারনুন। এটা তাদের প্রথম মিটিং ছিল যেখানে ক্যাবিন ওয়ার্স নিউ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে অংশগ্রহণ করেছেন। সো এটা তার বিগিনিং। ওকে, তো
অফিসিয়াল প্রেস কনফারেন্স ফেডারেল রিজার্ভের হয়েছে অ্যান্ড সেখান থেকে তারা মুভ অন করেছেন, প্রেস মিটিংয়ের পরে প্রেস কনফারেন্স করেছেন রাইট আফটার দ্যাট। এবং তাদের যে এটা রিলিজ করেছেন তারা 30 মিনিটের প্রেস কনফারেন্স খুব একটা বড় হয়নি, 30 মিনিট। এবং যেই লেখাগুলি তারা ছাপিয়েছেন অনলি 17 পেজেস। সো আপনারা এখন যেটি দেখছেন, আমি জানি যে টেক্সটটা খুব ছোট, এটি পড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে আসল জিনিস তুলে ধরবো। বেসিকলি তারা যেটি বলছেন এখানে, যে কমিটি ডিসাইড করেছে তারা মেনটেন করবেন তাদের টার্গেট রেঞ্জ, ফেডারেল রিজার্ভের ফেড ফান্ডস রেট 3.75% যেটি আছে সেটিকেই ধরে রাখতে। সো দিস ইজ সিম্পলি, তার অর্থ হচ্ছে অ্যাট দিস মিটিং ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমায়নি এবং ইন্টারেস্ট রেট বাড়ায়নি, অনেকে যেটি শঙ্কা করছিলেন যে বাড়তে পারে। সো দে বেসিকলি kept the interest rate at the same place. ওকে, খুব ভালো কথা। সো পেজ 2-তে যখন আমরা যেটি আপনারা এখন দেখছেন, এটিও অনেক কিছু আছে অফ টু পেজ 2 অফ দিস প্রেস রিলিজ। আমি জানি এটিও খুব ছোট, ডোন্ট ওয়ারি, আমি এটিও আপনাদেরকে জুম ইন করে দেখাবো। ওকে, লেটস গো টু দ্য জুম ইন। পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, যেখানে আপনি দেখছেন ইট সেইজ যে ফেডারেল রিজার্ভ ডিসাইড করেছে ইউনানিমাসলি, অর্থাৎ সর্বসম্মতিক্রমে ইন্টারেস্ট রেটকে যে জায়গায় আছে সেই জায়গায় রাখতে। কেউ দ্বিমত পোষণ করেনি, প্রত্যেকে একমত পোষণ করছেন। দিস ইজ নট অলসো আ গুড সাইন। কেন, সেটি আমি তুলে ধরবো। ওকে, সো দ্য মিডিয়া যারা আছে, মেইন স্ট্রিম মিডিয়া, তারা বলছেন যে ফেডারেল রিজার্ভ আসলে অ্যাক্টিং করছে হকিশ। আচ্ছা, এই কথাটি আপনারা অনেক শুনবেন, হকিশ অ্যান্ড ডাভিশ। হকিশ হচ্ছে ওই দলের লোক যারা ইন্টারেস্ট রেট বাড়াতে চান। ডাভিশ হচ্ছে নরম সরম লোক, তারা বলবেন যে না, আসলে ইন্টারেস্ট রেটটা কমানো উচিত। দিস ইজ দ্য ডিফারেন্স। যখন আপনার ফেডারেল রিজার্ভের ইভেন CNN, ফাক্স যখন শুনবেন ফেডারেল রিজার্ভ হকিশ অ্যান্ড ডাভিশ, দ্যাটস হোয়াট ইট মিনস। ফেডারেল রিজার্ভের অনেকে আছেন যারা বলছিলেন যে আন্ডার দ্য নিউ ফেড চেয়ার ওয়ার্স, উনার অ্যাক্ট করছেন উনি হকিশ হিসাবে। ওকে, সো হকিশের কথা তো আমি বুঝে দিলাম। ফেডারেল রিজার্ভে যখন তারা অর্থনীতির পলিসিটা টাইট করে নিয়ে আসেন, ইন্টারেস্ট রেট বাড়াতে থাকেন, এবং ইন্টারেস্ট রেট বাড়ানোর সাথে সাথে, পলিসি টাইট করার সাথে সাথে তারা কি করেন, সিস্টেম থেকে তারল্য কমিয়ে ফেলেন। অর্থাৎ অর্থ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ব্যাংকের থেকে তারা তুলে নিয়ে যান। ইটস কল ড্রেনিং মানি আউট অফ দ্য সিস্টেম, রাইট? যার ফলে চাহিদা বেড়ে যায়, যোগান কম থাকে, তখন সিস্টেমটা টাইট হয়ে যায়। হাউএভার, নট এ সিঙ্গল ফেডারেল রিজার্ভ সদস্য 12 জনের কেউই একজনও ভোট দেননি ইন্টারেস্ট রেট রেজ করার জন্য। তাহলে কীভাবে হকিশ হলো? আই ডোন্ট নো, উইচ ইন মাই ওপিনিয়ন ইটস নট হকিশ। ওকে, ঠিক আছে। ওয়েল, আপনি বলতে পারেন ইটস ঠিক আছে, হকিশ না, এটা ডাভিশও না, কোনো কিছুই তো না। ওকে, বাট নিশ্চিতভাবে এটি একটি ইন্ডিকেশন ক্যারি করে আমাদের জন্য, সেটি হচ্ছে তারা কিন্তু শক্ত পথেই যাচ্ছেন। দে আর হকিশ, দে আর নট ডাভিশ। অ্যাটলিস্ট আমার অনুমান তাই বলছে এবং আমার মতামত তাই। আমি দেখাতে চাই আরেকটি জিনিস, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। এটি বলছে যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন তারা, ফেডারেল রিজার্ভ তখন থেকে ডলার প্রিন্ট শুরু করবে। দে উইল স্টার্ট প্রিন্টিং মানি, দ্যাটস হোয়াট ইট মিনস। ওকে, এবং এক্সপ্যান্ড দ্য ব্যালেন্স শিট। আপনারা বলবেন সেটির অর্থ কি? ব্যালেন্স শিট হচ্ছে, অর্থ তো লগ্নি দেয় কাকে? ফেডারেল রিজার্ভ দিবে। অর্থ লগ্নি দেয় সরকারকে। তখন তাদের ব্যালেন্স শিটটা বড় হতে থাকে। সো দে এক্সপ্যান্ড দ্য ব্যালেন্স শিট। দিস ইজ, এইভাবে কিন্তু আমেরিকা সরকার লগ্নি করে থাকে একটি বড় অংশ, এবং যার জন্য ডেফিসিট বাড়তে থাকে। শুধু মনে রাখবেন। সো দে এক্সপ্যান্ড দ্য, মানে তারা মানি প্রিন্টও করবেন ফেডারেল রিজার্ভ, এবং ব্যালেন্স শিটও বাড়াতে থাকবেন। সো ডাজ দ্যাট সাউন্ড লাইক হকিশ টু ইউ? লাইক আই মিন, হোয়াট হকিশ উড বি? ইটস আ হকিশ। এটা ওদিকে যাচ্ছে, রাইট? সো যদি অনেকে কমপ্লিট অপোজিট বলছেন এই ব্যাপারটিতে, রিটেন কনফারেন্স যেটি আছে, প্রেস কনফারেন্সে, আমি মনে করি না। ওকে, যদি সত্যিকার অর্থে হকিশ তারা হয়ে থাকতেন, তাহলে তারা অন্যভাবে লিখতেন জিনিসগুলি। ওকে, তাহলে তারা ব্যালেন্স শিট শ্রিঙ্ক করতেন, কমিয়ে নিয়ে আসতেন। ওকে, তো সেটা করছেন না। তারা কি করতেন ড্রেন করে নিয়ে যেতেন, সিস্টেম থেকে অর্থ বের করে নিয়ে যেতেন, ডলার বের করে, নট ওয়েন ইটস অ্যাপ্রোপ্রিয়েট, যখন তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, না, সিস্টেম থেকে এখনই বের করে নিয়ে যেতেন। তারা কি করতেন? মানি প্রিন্ট করা শুরু করতেন। তারা কি করছেন এখন? উল্টো, মানি প্রিন্ট করা শুরু করছেন এবং ব্যালেন্স শিট বাড়াতে শুরু করছেন। ইফ ইউ ওয়ান্ট টু আর্গিউ উইথ, অনেকে আছে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, বলবেন যে না, করতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। আপনি আর্গুমেন্ট করতেই পারেন আমার সাথে, কিন্তু যেটা লেখা আছে আমি সেটাই বলছি, স্ট্রেট ফরওয়ার্ড ফ্রম দ্য ফেডারেল রিজার্ভস, রাইট? নাও, যদি আপনি তাদের সামারি অফ ইকোনমিক প্রজেকশন দেখে থাকেন, SEP আমরা বলে থাকি, সামারি অফ ইকোনমিক প্রজেকশন, যেটি ফেডারেল রিজার্ভের প্রজেকশন, এবং এটা আপনি পেতে পারেন তাদের PDF কপি, তাদের ওয়েবসাইটে আছে, ফেডারেল রিজার্ভ ওয়েবসাইটে আছে। ওকে, ফাইন।
সো লেটস টেক এ লুক এট দিস এসইপি। এসইপির এটা হচ্ছে প্রথম পাতা, সামারি অফ ইকোনমিক প্রজেকশন। ওকে, খুব ভালো কথা। এটা 17 পাতার আমি বলেছিলাম এবার যেটি ছোটোখাটো রিলিজ। ওকে, নাও পেজ 4 4 নম্বর পাতার যেটি আপনারা দেখছেন, এটি 17 পাতার 4 নম্বর পাতায় মেইন স্ট্রিম মিডিয়া এটাকে লেবেল করছেন বা বলছেন যে ফেডারেল রিজার্ভ ইজ হকিশ, অ্যাজ হকিশ। ওকে, নাও এটি যেটি আপনারা দেখছেন এটা বলা হয় ডাট প্লট। ওকে, ডাট প্লট বলা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা 18 জনের মধ্যে 9 জন মেম্বার যারা আছেন তারা প্রজেক্ট করছেন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়াবে, কমাবে না। কবে নাগাদ? এই বছরের শেষ নাগাদ। সো আপনারা ধরে নিতে পারেন ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে কম্পেয়ার টু টুডে। এখন যেখানে আছে 3.75, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে, যার জন্য ওয়াল স্ট্রিট কিন্তু দে রিয়াক্টেড ডিফারেন্টলি। আমি সেখানে যাব। এর অর্থ মর্টগেজ রেটের কী হতে পারে, অটো লোনের কী হতে পারে, সেখানে যাব। অ্যান্ড অন্য 9 জন যে আছেন, বাকি 9 জন, তারা কী করেছেন? তারা প্রজেক্ট করেছেন যে রেট যেখানে আছে সেখানে থাকার দরকার নেই, লোয়ার হওয়ার সম্ভাবনা এই বছর শেষ নাগাদ আছে বলে তারা মনে করছেন না। বাট আই মাস্ট রিমাইন্ড ইউ দ্যাট দে আর জাস্ট, এটা কিন্তু একটা প্রজেকশন, এটা এই মিটিংয়ের প্রজেকশন। মনে রাখবেন প্রজেকশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়ে থাকে। সো দে চেঞ্জ, it changes from SEP to SEP, from economic summary projection to economic summary, অর্থাৎ পরবর্তী যে মিটিংয়ে হবে, প্রতিটি মিটিংয়ে এসিপি হয়ে প্রকাশ করা হয় না। যে মিটিংয়ে হবে দেখা যাবে হয়তো সিচুয়েশন চেঞ্জ হয়েছে, কারণ এখন কিন্তু যুদ্ধ বন্ধ হয়েছে। ওকে, ফাইন, এটি নিয়েও কিছুটা আলাপ করবো আমি, কারণ এটার একটি প্রভাব আছে। সো মেইন স্ট্রিম মিডিয়া যেটা আছে এবং ইনস্টিটিউশনস, তারা বলছেন ও মাই গুডনেস, কেভিন ওয়ার্স ও তো হকিশ, ও তো এখন ইন্টারেস্ট রেট বাড়াতে থাকবে, কী করবো আমরা? বাট আই ফাইন্ড দ্যাট ফানি বিকজ আপনারা দেখবেন, আমি প্রেস কনফারেন্সের বেশ কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো, এবং তাকে কিন্তু বলা হয়েছে, সেই প্রেস কনফারেন্সে বলা হয়েছে মাল্টিপল রিপোর্টার, যে তুমি কিন্তু হকিশ না, তোমার যেটা করা উচিত ছিল, তোমার তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া উচিত ছিল এখনই, কিন্তু সেটা তুমি করছো না। অ্যাপারেন্টলি মিডিয়া আউটলেট যেটি আছে, অ্যাগেন প্রবাবলি হয়তো স্কিপ করে গেছেন এই পার্টটি, তারা ছাপানো প্রয়োজন মনে করেননি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড আই এম গোয়িং টু শো ইউ বিকজ আমরা আনবায়াস, আমাদের কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা হচ্ছে না আপনারা। ওকে, এবং পরিস্থিতি বোঝা। নাও allow me to show you this. Okay, now this is যেটি আপনারা দেখছেন, it's a highlight of the press conference, এবং আমি কিছুক্ষণ পরে আমি আরও কিছু জিনিস তুলে ধরবো। 5টি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আমি, এভরিথিং কোনো রকম মিডিয়া টুইস্ট যাতে আপনাদের কাছে না আসে, ইউ হিয়ার ফ্রম দ্য স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। ওকে, সো আমরা সোজাসুজি চলে যাব সোর্সে, যেখান থেকে আমি শুরু। সো কামিং ইন টু দ্য ফেডারেল রিজার্ভ, কেভিন ওয়ার্স প্রমিস করেছিলেন তিনি কী করবেন? রিফর্ম করবেন, ঢেলে সাজাবেন কি ফেডারেল রিজার্ভ। বাট এটি হতে যাচ্ছে না, দ্যাটস নট গোনা হ্যাপেন। কেন? তার পরিবর্তে উনি কী করছেন? উনি বলছেন যে আমি ইমপ্রুভ করব ফেডারেল রিজার্ভ কীভাবে কাজ করে উইথ দ্য টাস্ক ফোর্স। আবার শুরু হলো আরেক যন্ত্রণা। উনি এখন টাস্ক ফোর্স গঠন করবেন, এই টাস্ক ফোর্সের মাধ্যমে উনি ইমপ্রুভ করবেন, হোয়াটস গোনা ক্রিয়েট রাদার দেন রিফর্ম or revolutionize the Federal Reserve, উনি এখন টাস্ক ফোর্স ক্রিয়েট করবেন। ওকে, সো যে ভিডিও ক্লিপটা এখন আমরা দেখবো, I'm going to show you, এটা মানে he's talking about the task force. Okay, he's talking about task force. আপনি দেখবেন আপনাদের চোখেই যে, বাট টকিং অ্যাবাউট চেঞ্জিং মেথডোলজি, অর্থাৎ যেই পদ্ধতিতে এখন আমরা ইনফ্লেশন কাউন্ট করছি বা পরিমাপ করছি, উনি বলছেন এই পদ্ধতি আমি রাখবো না ইনফ্লেশনের। আমার বেস্ট গেস হচ্ছে তারা এমনভাবে কাউন্ট করবেন যেটা গভর্নমেন্টের ফেভারে যায়, সরকারের ফেভারে যায়। ইট গোজ দে আর গোনা ইউজ দিস ফেভারেবল ডেটা, যেখানে তারা দেখাবেন যে আসলে কিন্তু ইনফ্লেশন খুব লো আছে, কারণ তারা তো পদ্ধতি চেঞ্জ করে ফেলেছেন। চলুন দেখে নিই। The third task force, the one on data, will evaluate new information sources and consider methodological changes to improve data gathering, with the aim of giving policymakers more accurate, relevant, contemporaneous, and perhaps most important, actionable information on the state of our economy. Okay, মেথোডোলজি চেঞ্জ করবেন, ঠিক আছে, আমরা আরও কিছু শুনবো। আমি পরবর্তী যেটি দেখাবো নেক্সট ভিডিও ক্লিপে, সেটি হচ্ছে এটি অনেকটা ক্রেজি এবং ফানি, কারণ এখানে রিপোর্টার জিজ্ঞেস করছেন তুমি ইমপ্রুভ করতে চাও তথ্য, ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য ডেটা, লাইক
you have not looking at all data the whole time? তুমি কি এই এতদিন যে তুমি যে ডাটাগুলো দেওয়া হচ্ছিল, তুমি চেয়ারম্যান ছিল না, কিন্তু তুমি তো একটা সদস্য ছিলা বা তুমি এখানে ছিলা, তো তুমি দেখোনি এই তথ্যগুলো এতদিন, প্রথমবারের মতো দেখছো? অ্যান্ড ওয়ার্স says no. তারা কি চান? দে ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য ওয়ে দে ক্যালকুলেট। তারা কিভাবে যে পদ্ধতি পরিবর্তন করতে চান সেটি হচ্ছে ওনারা কীভাবে ক্যালকুলেশন করছেন, কীভাবে পরিমাপ করছেন টু রেট ইনফ্লেশন বিকজ অফ ইট। কারণ উনি বলছেন এটি এখন করা হচ্ছে থ্রু সার্ভে, যে সার্ভে উনি বলছেন আউটডেটেড হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন হবে এটসেট্রা ব্যাড কোয়েশ্চেন্স, যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এটি আসলে স্বাভাবিক প্রশ্ন, অস্বাভাবিক প্রশ্ন, বা যে প্রশ্নগুলো রিলেভেন্ট না। ওয়েল, হাউ ইউ আর গোয়িং টু ইমপ্রুভ দ্য ডাটা? আপনি কীভাবে ডাটা ইমপ্রুভ করবেন? ডাটা তো ডাটা, এটা তথ্য, এটি আসছে বিভিন্ন সোর্স থেকে। অ্যান্ড দেন ওয়ার্স সাইজ ইউ আর, আপনারা নিজেরা দেখে নেবেন, হি সেজ ওয়েল আই ডোন্ট নো, আমি জানি না। অদ্ভুত কথা, উনি জানেন না, হেড অফ দ্য ফেডারেল রিজার্ভ, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, সো উনি বলছেন কি আমার হয়তো কয়েকটি ফোন কল করতে হবে, আমার ফিগার আউট করতে হবে, বাট ইউ গ্যাট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের সবাই দেখছে যে কোন লোক এখানে বসছে, ও মাই গড, হোয়াট ডাজ অ্যান্ড হোয়াট ডাজ ইমপ্রুভ ডাটা রিয়েলি মিনস? উনি যে বলছেন যে আমি তথ্য পরিসংখ্যান ইমপ্রুভ করবো, উন্নতি করবো, এটার অর্থ কি মানে হোয়াট ডাজ রিয়েলি মিনস? ইটস জাস্ট আ ব্ল্যাঙ্ক ওয়ার্ড। ইট কুড মিন যে উনি ম্যানিপুলেট করবেন, তথ্যকে নাড়াচাড়া করে ফেভারেবল ডাটা বানাবেন, ম্যানিপুলেট দ্য নাম্বার থ্রু ক্যালকুলেশন, যাতে ইনফ্লেশনের রেটটি কম দেখানো যায়। চলুন দেখে নিই। Well, great. And then just on the data task force and everything else, I mean, generally speaking, I think people feel the Fed looks at everything already. Certainly that was the sense from before. Is there data that you feel is not given enough weight? I mean, you mentioned the 𝗔𝗯𝗓 in the past, but again, that's well known to certainly most Fed members. So what is that task force looking at, and what might be I mean, I know you don't want to prejudge the outcome, but are there examples of data that you expect might be given more weight? Thank you. So you're answering my question. So let me say I don't want to prejudge the outcome. I also don't want to say too much about what they're going to do, because I still have a phone call or two to make before I've nailed down the people that are doing that. I'm interested in what the outside experts' view is on the subject. I'll say this generally. Most of the data that central bankers and other government officials in the United States consume come with old-fashioned survey methods, a national accounts of what the U.S. economy looks like that looks very little like the U.S. economy in 2026. Survey methods that don't have response rates that we need, asking questions that might have been quite applicable a generation ago that are less applicable now. So even inside of official statistics, I would be open-minded if the task force and our own best thinking had recommendations how those official statistics can be brought up to a standard of our time using new analytic methods. ওকে, পরবর্তী ভিডিও যেটি আমরা দেখবো সেটি আরও গুরুত্বপূর্ণ, ইটস ইম্পর্টেন্ট, কারণ এখানে ওয়ার্স বলছেন যে ইনফ্লেশনের যে রেট আছে, যে লক্ষ্য টার্গেট আছে, লক্ষ্যটি আছে, এবং যে গোল তাদের আছে যেখানে তারা পৌঁছতে চান টু গেট টু ইনফ্লেশন, তারা বলছে এটি পরিবর্তন করে ফেলবেন। এখন নতুন টার্গেট হচ্ছে 2.9%, অর্থাৎ ক্লোজ টু অলমোস্ট 3%, no more 2%, 2% নয়। And that's a big deal, believe me or not. অর্থাৎ 3% inflation would be a normal thing, because that's going to give them এটি তাদেরকে আরেকটি এক্সকিউজ দিবে যে ইনফ্লেশন উপরে থাকা সত্ত্বেও তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন। They need excuse, trust me. So inflation is যখন থাকবে closer to 2.9% rather than 2%, it will be so much easier তাদের জন্য এইটা অ্যাচিভ করা, ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসা। And of course, you have to keep in mind, আপনাদের মনে রাখতে হবে, then they are going to use the different methodology. তারা যে পদ্ধতিটি ব্যবহার করবেন সেটিও তা পরিবর্তন করে ফেলবেন। ওকে, সো এটা আরও ইজি হবে ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলার জন্য। আপনারা অনেকে মনে হচ্ছেন খুশি হচ্ছেন, ট্রাস্ট মি, পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমি যখন এটি তুলে ধরবো তখন বুঝতে পারবেন। চলুন দেখে নিই। And just specifically on the inflation framework, you talk about first principles. Does this include a review of the 2% target itself? You've mentioned that things to the right of the decimal point don't matter. Should this be starting from a premise that 2% as a point estimate is too strict? Let me break that into two pieces. First, on the inflation framework review,
their remit is, what are the drivers of inflation? What's the Fed's responsibility for inflation? In part, how do we measure inflation? But that'll overlap with my data group. On the 2% inflation objective, that is the Federal Reserve's long-held objective of 2%. You've heard me say before, I tend to focus on the left of the decimal point. Well, the 2 is the left of the decimal point. For now, 0 is to the right. I see no reason until we have reestablished our commitment and ability to deliver on the 2% inflation objective to revisit that. So that'll be outside the scope of what we're taking on. ওকে, আপনারা নিজেরাই চোখে দেখলেন যে মেইনস্ট্রিম মিডিয়া এটি মোটেও তুলে ধরেনি। অন্য কোনো সময় হলে এটি কোথায় যেত, কত বড় হেডলাইন হতো, আই ডু নট নো, বাট আই ক্যান টেল ইউ অনেক বড় বড় হেডলাইন হতো। নতুন টার্গেটটি হচ্ছে 2.9%। তার কারণ হচ্ছে কেভিন ওয়ার্স শূন্যের ডান পাশে কি আছে। ওকে, হি ডাজন্ট কেয়ার হোয়াটস অন দ্য রাইট সাইড অফ দ্য ডেসিমাল। দশমিকের পরে ডান পাশে কি আছে, হি ডাজন্ট কেয়ার। সো তার মতে 2.0 এবং 2.9 ইজ দ্য সেম থিং। হিজ মেন্টালিটি, ও ইয়া, ইটস জাস্ট দ্য সেম থিং। নাও পরবর্তী যে ভিডিও ক্লিপ আছে, এখানে রিপোর্টার জিজ্ঞেস করছে, আপনি তাহলে ওয়াই ইউ ডিড নট রেইজ ইন্টারেস্ট রেট? তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে ইন্টারেস্ট রেট তো আপনার বাড়িয়ে দেওয়ার কথা। এখন আপনি এখন ইন্টারেস্ট রেট বাড়ালেন না, ওয়াই ডিড ইউ রেইজ ইন্টারেস্ট রেট অ্যাট দিস মিটিং? এবং আপনারা দেখবেন কত সুন্দরভাবে উনি কি বলেছেন। ওকে, ওয়ার্স সেজ দ্যাট, ওকে, you know what, চলো আগে দেখে নিই, তারপর আমি বলবো না কি বলেছেন। One might wonder why you didn't raise rates today, considering what you're saying here about the risks to U.S. inflation and your mandate. I guess why not, and what would you need to see in order to get to that place? And secondly, on your task forces, are there any best practices at other central banks that you'd consider looking at? Thank you. Yeah. I'm glad they're in the practice of giving you 2 questions, because my answer to your first question was going to be very curt. I've got nothing more to say than the statement itself. Okay, এই প্রশ্নটির উত্তর উনি দেননি। He did not answer that question. It's very, very important to understand. Now, mainstream media কি বলছে যে কেভিন ওয়ার্স হকিশ, রাইট? ঠিক আছে, আমার কাছে সেরকম দেখে কিছুই মনে হয়নি, কারণ হকিশের কোনো কাজই করে না। রিপোর্টার ওনাকে তুলে ধরেছেন এই জিনিসটা, আরেকজন রিপোর্টাররা বলছেন, আপনি তো ইন্টারেস্ট রেট বাড়াননি, বাট হাউ কাম ইউ ডিড নট ইভেন থ্রেট আপ? বাড়ান তো নেই, আপনি কিন্তু এটার ভয় ভীতিও প্রদর্শন করছেন না যে ইন্টারেস্ট রেট কিন্তু বাড়বে। অ্যান্ড ইউ ক্যান সি, আপনারা দেখবেন যে উনি কিভাবে এটির উত্তরটি দিয়েছেন। চলুন দেখে নিই। Chairman Warsh, you've said repeatedly credibility is earned by delivering. If credibility requires delivering, the move would be to tighten, or at least to threaten to. Now, you didn't do that today. Why not? That judgment you expressed was not expressed by any of the 19 people around the table. We'll be meeting in 6 weeks. We'll take up the issue again. Okay, so আপনারা যেরকম কেভিন ওয়ার্সকে দেখলেন, উনি এবং উনার সমস্ত মেম্বার যারা আছেন সবাই কেউই হকিশ হননি এইবার, অথচ হকিশ হওয়ার কথা ছিল, ইন্টারেস্ট বাড়ার কথা ছিল, বিকজ ইনফ্লেশন ইজ হাই, নট এ সিঙ্গেল ওয়ান। ওকে, এবং যখন আসছে ব্যালেন্স শিট শ্রিঙ্ক করার, কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, ওয়ার হি ডিড নট সে, উনি বলেননি, ইভেন অফিসিয়াল প্রেস রিলিজও উনি বলেননি যে তারা মানি প্রিন্ট করবেন অ্যাজ নিডেড, যখন প্রয়োজন পড়বে তখন ডলার প্রিন্ট করা শুরু করবেন, এরকম কিছু বলেননি। সেটা বললেও আপনি বুঝতে পারতেন। অ্যান্ড কারেন্টলি এই মুহূর্তে ফেডারেল রিজার্ভ ইজ প্রিন্টিং ডলার্স অ্যান্ড দেয়ার এক্সপ্যান্ডিং দেয়ার ব্যালেন্স শিট। সো নাও আপনি যদি পরবর্তীটা আমরা দেখি, সেখানে এটি হচ্ছে, বাই দ্য ওয়ে, আমি গতকালকে যখন তৈরি হচ্ছিলাম, আজ সকালেও দেখেছি এটি আছে, এই মুহূর্তে একটু পরিবর্তন হতে পারে। অ্যাকর্ডিং টু সিএমই ফেড ওয়াচ টুল, মার্কেট বিশ্বাস করে যে 40.6% সম্ভাবনা আছে ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট বাড়াবে নেক্সট মিটিংয়ে অন জুলাই 29। এটি হচ্ছে মার্কেটের বিশ্বাস। জুলাই 29, উই আর লাইক 40 days away. ওকে, এবং 0.0% সম্ভাবনা আছে যে তারা ইন্টারেস্ট রেট কমাতে পারেন অ্যাট দ্যাট মিটিং। হাউএভার, আই পার্সোনালি বিলিভ ইন জুলাই, I do not believe, আমি বিশ্বাস করি না যে ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে। I do not believe so, আমি বিশ্বাস করি না, এবং আপনারা দেখবেন এটি হবে। আমার প্রশ্নটি হচ্ছে, কেন মার্কেট এক্সপেক্ট করছে যে হাই, সো এক্সপেকটেশন ইজ সো, কেন মার্কেট বিশ্বাস করছে এবং তাদের এক্সপেকটেশন এত হাই যে ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে জুলাইতে?
ইফ যখন কোনো ফেডারেল রিজার্ভের মেম্বার কনসিডারই করছেন না এই ফরগেট অ্যাবাউট কনসিডারিং, নট ইভেন থ্রেটেন, তাদের ভোট আমি ডট প্লট দেখাচ্ছি অ্যাট দিস মিটিং। অ্যাডিশনালি প্রেসিডেন্ট ট্রাম্প, ওকে, আমরা যদি পরবর্তীতে দেখি, থ্যাংক ইউ, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যদি উনি বলছেন আমি কেভিন ওয়ার্সে বসেছি ইন্টারেস্ট রেট কমানোর জন্য, উনি কিন্তু গ্রিন লাইট দিয়ে রেখেছিলেন কেভিন ওয়ার্সকে যে ঠিক আছে তুমি যদি ইন্টারেস্ট রেট না কাটতে চাও বা না কমাতে চাও, নট টু কাট দ্য ইন্টারেস্ট রেট এই মিটিংয়ে বা জুন মিটিংয়ে, ইটস ওকে। So basically, President Trump gave his blessing that, oh, worse, you don't have to cut the interest rate. তোমার এটা ইন্টারেস্ট কাটার দরকার নেই, it's okay. Why? Given the circumstances, কারণ বিশ্বব্যাপী চলছে একটা বিশৃঙ্খলায়, especially Iran, US, and Israeli, war, and Lebanon, and the Strait of Hormuz. But you know what? আমি সন্দিহান সত্যিকার অর্থে যে Trump is going to allow wars যে জুলাইতে উনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবেন। আই ডোন্ট থিঙ্ক ট্রাম্প এটা অ্যালাউ করবে, স্পেশালি উইথ দ্য MOU সাইন হয়ে গেছে ইরানের সাথে। এবং এনার্জি প্রাইস আপনারা দেখছেন যে তেলের দাম অলরেডি কমে আসা শুরু করেছে, ইটস কামিং ডাউন, রাতারাতি কমবে না, বেশ কমে এসেছে, 10 পয়সা 10 সেন্টস 15 সেন্টস কিছু কিছু জায়গায় কমে এসেছে। আর ইন্টারেস্ট রেট ইনক্রিজ এই সময় বাড়ানো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বিফোর মিড টার্ম ইলেকশনের আগে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবেন, এটি হবে খুব ড্যামেজিং রিপাবলিকান পার্টির জন্য। সো অনেকে আছেন আমার সাথে আর্গিউ করবেন বা বলতে চাবেন যে ফেডারেল রিজার্ভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা, তারা যে যা ইচ্ছা করতে পারেন। দ্যাটস ইয়োর ওপিনিয়ন অ্যান্ড দিস ইজ মাই ওপিনিয়ন। আমি বিশ্বাস করি ফেডারেল রিজার্ভ এমন কোনো স্টেপ নেবে না এই মুহূর্তে যেটি রিপাবলিকান পার্টিকে ক্ষতিগ্রস্ত করে, প্রেসিডেন্ট ট্রাম্পের মিড টার্ম ক্ষতিগ্রস্ত করতে পারে এবং প্রভাব ফেলতে পারে। নাও অল দিস ডিসকাশন যে করলাম, ইট brings me to the stock market right now. ওকে, এই মুহূর্তে এটি বলার আগে আমি SpaceX নিয়ে একটু পরে কথা বলবো। এটি বলার আগে কিছু জিনিস আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে ওকে লেটস স্টার্ট রাইট নাও। আমরা সবাই ফিল করছি এরকম যে ওয়ার্ল্ড ইজ অন ফায়ার, দের ইজ এ ওয়ার, যুদ্ধ চলছে, তেলের দাম বেড়ে চলছে, যদি এখন কমছে দু একদিনের জন্য, ইনফ্লেশন বাড়ছে, মানুষ সবাই অনেকেই খুব ওয়ারিড কী ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে, রেন্টের ব্যাপারে, গ্রোসারির খরচ বেড়ে যাচ্ছে। এবং অনেকেই বলছেন ওয়েদার এ গ্লোবাল ইকোনমি ফলিং অ্যাপার্ট, বিশ্বব্যাপী অর্থনীতি কি ধসে পড়ছে কিনা। বাট দেন যখন আপনি স্টক মার্কেটের দিকে তাকান, আপনি দেখবেন যে ইট ইজ হিটিং অল টাইম হাই, সর্বসময়ের সর্বোচ্চ রেকর্ড ভেঙে এগিয়ে চলছে। হোয়াট ইজ গোয়িং অন? Is the stock market is just one giant casino? The answer is kind of, অনেকটা। But now, not the way আমরা বেশিরভাগ মানুষ যেভাবে চিন্তা করি, not that way. সবচেয়ে বড় যে biggest mistake সবাই আমরা করে থাকি, যে আমরা অ্যাসিউম করে নিই যে স্টক মার্কেট অ্যাজ ইফ এটা হচ্ছে অর্থনীতির একটা স্কোর কার্ড, ওকে? ভালো অর্থনীতি, stock market go up. Bad economy, stock market goes down. But that's not really how it works. Okay? Let me explain. The stock market, এটা কোনো ওই হ্যাপিনেসের মিটার না, পরিমাপের যন্ত্র মিটার না। The stock market is not a happiness meter. Okay? It is not how normal people doing the meter business. Okay? It is not even really a world peaceful meter. বিশ্ব কতখানি শান্তিপূর্ণ এটা মাপারও এটা যন্ত্র না স্টক মার্কেট। ওকে, স্টক মার্কেট একটি মেশিন, ইজ এ মেশিন যার দ্যাট প্রাইসেস ফর থিংস, ওকে, যেটি কয়েকটি জিনিস করে, যে প্রাইস নির্ধারণ করে, মূল্য নির্ধারণ করে বেশ কয়েকটি জিনিসের জন্য। তার মধ্যে অন্যতম যেটি আপনি দেখছেন ফিউচার প্রফিট, ভবিষ্যতে আপনার প্রফিটটা কি হতে পারে, ভবিষ্যতের ইন্টারেস্ট রেট কি হতে পারে, অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় চলে যাচ্ছে, where the money is flowing. And this is very important topic, এটা আমি অন্য আরেকদিন বুঝিয়ে বলবো, where the money is flowing, it's a big topic. And ট্রেডার যারা আছেন, যারা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করে থাকেন, the traders, right, ট্রেড করে থাকেন, what the traders are being forced to do right now, কি এমন জিনিস হচ্ছে যেটার জন্য ট্রেডাররা বাধ্য হচ্ছেন, যে কাজটা এখন তারা করছেন, ইদার সেলিং অর বাইং অর শর্টিং, কেন এটি তারা বাধ্য হচ্ছেন? এই চারটি জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দোজ 4 থিংস, এই চারটি জিনিস,
স্টক মার্কেট যখন বোঝা শুরু করবেন, দ্য স্টক মার্কেট অল টাইম হাই ইন দ্য মিডল অফ খেয়াস, আপনি খেয়াল করে দেবেন চারিদিকে চলছে বিশৃঙ্খলা বিশ্বব্যাপী, হরমুজ প্রণালী বন্ধ, অর্থনীতি ধসে পড়ছে, বিভিন্ন দেশে তেলের সংকট, চাকরি বাজারের সংকট, এআই নতুন করে আলোড়ন তৈরি করছে, হ্যাঁ, বাট স্টক মার্কেট ইজ অল টাইম হাই ইন দ্য মিডল অফ দ্য খেয়াস। শুরু কোনো একটা রহস্য আছে, স্টার্ট লুকিং মিস্টেরিয়াস, রাইট? বাট they might start looking a little bit disturbing too. বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকেই আছি, মোস্ট অফ আস আর থট, আমাদের শেখানো হয়েছে, আমরা বুঝতে শিখেছি বা আমাদের শেখানো হয়েছে যে টু থিঙ্ক দ্যাট অ্যাবাউট ইকোনমি লাইক দিস ওয়ে, ওকে? যখন পৃথিবী শান্ত থাকে, বিজনেস চলে ভালো, বিজনেসে দের ইজ মোর মানি টু মেক, মানুষ অর্থ খরচ করে থাকেন, কোম্পানিদের প্রবৃদ্ধি বাড়ে, কোম্পানিও বড় হয়, স্টক মার্কেটও বড় হয়, তাদেরও প্রবৃদ্ধি হয়। যদি বিশ্বব্যাপী বিশৃঙ্খলা শুরু হয়, বিশ্বব্যাপী বিভিন্ন বিজনেস স্ট্রাগল করতে থাকে, আমরা খরচ কমিয়ে দেই, ভোক্তা যারা আছি, এবং বিভিন্ন কোম্পানি যারা আছে তারা অর্থ লস করা শুরু করে, দে লুজ মানি, রাইট? অ্যান্ড দ্য স্টক মার্কেট গোজ ডাউন। এটি আমাদেরকে শেখানো হয়েছে। দ্যাট সাউন্ডস লজিক্যাল, বাই দ্য ওয়ে, এটার মধ্যে একটা লজিক আছে, রাইট? And sometimes it is true, but only sometimes. The thing is, stock market is not economy. Stock market কিন্তু সম্পূর্ণ অর্থনীতি নয়। It is mostly, আপনি বুঝে নেবেন, mostly collection of big public companies. এটি বোঝা খুব দরকার। যার অর্থ হচ্ছে stock market can go up, while ordinary people are struggling. যদি স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষ অর্থনীতিতে কেন স্ট্রাগল করছে? লুক অ্যাট দিস চার্ট, যেটি আপনারা দেখছেন, এটি পরবর্তীতে যারা স্টক আছে একটু দেখে নেবেন। ইট শোজ যে হাউ মাচ অফ এন S&P 500 ইজ মেড অফ ইচ কোম্পানি, কত এই S&P 500 যে একটা সম্মিলিত ইন্ডেক্স, রাইট? এটি কোন কোম্পানির কতখানি অংশ আছে এখানে দেখাচ্ছে। এবং আপনারা যেটা নোটিস করবেন সেটা হচ্ছে দ্য ইন্ডেক্স ইজন্ট as evenly spread out as আমরা যতটা ইমাজিন করি। a tiny, অল্প বিস্তর, handful of giant companies যারা মেক আপ করে হিউজ শেয়ার অফ হোল থিং। সো যখন আপনি শোনেন যে S&P 500 just hit the record high, that doesn't necessarily মানে হয় না, or doesn't mean যে পুরো the whole economy বুম করছে। It might just mean the biggest companies যারা আছে in indexes, তারা ব্যাপক পরিমাণ অর্থ বানাচ্ছেন, বিপুল পরিমাণ অর্থ। They are making an enormous amount of profits. All that investors believe, তারা বিশ্বাস করেন, they are going to make huge amount of profit in future. Not today, in future. যে চারটি জিনিস বলেছিলাম, the profit in future, এটা খেয়াল রাখবেন, because you have to think like an investor, you cannot think like a gambler. যারা প্রতিদিন অর্থ বানাতে চান স্টক মার্কেট থেকে, you are gambling, okay? I'm sorry, but this is my study. আপনি দ্বিমত পোষণ করতে পারেন। সো যখন বড় কোম্পানিগুলো বড় প্রফিট বাড়ে, যারা এখানে ইনভেস্ট করে আছেন তারাও বড় ধরনের প্রফিট বাড়বে, তৈরি করবেন বা পাবেন in future. It could be next year, it could be 3 months, or it could be 5 years, আপনি ফেলে রেখেছেন। Meanwhile, একই সময় আপনি খেয়াল করবেন, আপনি প্রফিট বানাচ্ছেন, এরা বড় কোম্পানি, আপনিও হয়তো কিছুটা বানাচ্ছেন, কিন্তু একই সময় আপনি দেখবেন অনেকেই যারা আছেন তাদের কাছে রেন্টটা মনে হবে খুব কঠিন একটি ব্যাপার, আনঅ্যাফোর্ডেবল। আপনার গ্রোসারির খরচ বেড়েই চলছে, স্টিল হার্টস। আপনার যে পয়সাটি অর্জন করেন কাজের বিনিময়ে, দ্য ওয়েজেস, বেতন, রাইট, এটি কিন্তু স্টিল মনে হবে যে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তার কাছাকাছি কোথাও নেই। বিকজ দ্য স্টক মার্কেট ইজ ইন দ্য ইকোনমি, দ্যাটস ওয়াই আই সেড দিস। সামটাইমস এটা একটা স্কোর বোর্ডের মতো, ইটস জাস্ট এ স্কোর বোর্ড ফর দ্য কোম্পানিজ। বড় পাওয়ারফুল কোম্পানি আছে, বড় বিগ স্কোর বোর্ড ফর দ্য কোম্পানিজ পাওয়ারফুল এনাফ টু ডমিনেট ইটস মার্কেট। It just doesn't always rally. Okay? But market does not always rally because market সবসময় উপরের দিকে যায় না, because
the good news is sometimes rally is less terrible than people think. আপনি যতটা খারাপ মনে করছেন তার চেয়ে ভালো করেছে। ওকে, এটির আরও অনেক ব্যাপার আছে, আমি সেটি হয়তো ভেঙে বলবো। অলরাইট, যতটা খারাপ বলছিলাম মার্কেট তার চেয়ে ভালো করেছে। অনেক সময় আপনি পরীক্ষা দিয়েছেন, দেখা গেল আপনি আশা করছেন ডি মাইনাস, কিন্তু আপনি পেয়ে গেছেন সি। যতটা খারাপ আশা মনে করছিলেন তার চেয়ে ভালো করেছেন। ইটস অ্যান অ্যানালজি। পরবর্তী অন্য অনুষ্ঠানে আমি বুঝিয়ে বলবো, কারণ এটা ব্যাখ্যার দরকার আছে, তাহলে স্টকে যারা আছেন তাদের কাছে আরও অনেক কিছু পরিষ্কার হবে। নাও, অনেকেই আছেন, আমি আসছি স্পেস এক্সের ব্যাপারে। মেনি পিপল আমাকে জিজ্ঞেস করেছেন হোয়াট শুড দে ডু উইথ স্পেস এক্ট। আমি ক্রয় করিনি, কেন করিনি সেটা কিছুক্ষণ পরে বলছি। আই ডিড নট ডু ইট, এবং তাদেরকে আমি বলেছিলাম আই এম নট বাইং ইট, অ্যান্ড আই ডিডন্ট বাই ইট। সাম অফ দেম যারা আছেন, যারা অনেকে শুনছেন হয়তো, তারা আমাকে বলেছেন লিসেন, ইউ আর রং, ইউ আর রং অ্যাবাউট SpaceX IPO। আমাকে সরাসরি বলেছেন, এবং আমি ওকে উইথ দ্যাট। বলেছেন যে ইউ হ্যাভ দ্য রাইট, ওকে। সো যারা বলেছেন তাদের সম্পূর্ণ অধিকার আছে টু থিঙ্ক লাইক দিস ওয়ে। তার কারণটা আপনারা জানেন, কারণ ইটস গোয়িং আপ। But you might want to wait few weeks, okay? Few weeks to gloat. তার কারণ হচ্ছে কি, this feels very premature. SpaceX stock price currently রকেটের গতিতে উপরে যাচ্ছে। তার কারণ হচ্ছে, and this is what your research you should do. মাত্র 4% outstanding share মার্কেটে ছাড়া হয়েছে। Only 4% of the outstanding shares are currently being publicly traded. There is no surprise. There is more demand than supply right now, এই মুহূর্তে। But that's not gonna, এই কেসটা কিন্তু forever থাকবে না. It's not gonna be the case. Right now, only 4% share are being traded. এই জন্য ডিম্যান্ড অনেক বেশি, সাপ্লাই কম। আপনি যদি, দ্য লক আপ একটা পিরিয়ড আছে। আপনি যখন এমপ্লয়ি থাকেন একটা কোম্পানির, বা আপনি যদি ইনিশিয়াল শেয়ার হোল্ডার থাকেন, একটা লক আপ পিরিয়ড আছে। এই লক আপ পিরিয়ডটা আপনি এর মধ্যে বিক্রয় করতে পারবেন না। লক আপ পিরিয়ডটা শেষ হবে ফর ইনসাইডার্স অ্যান্ড এ টিয়ার্ড স্ট্রাকচার ওভার দ্য নেক্সট 180 days, উইচ ইজ আগামী 6 মাসের মধ্যে। যারা আর্লি এমপ্লয় ছিলেন, যারা আর্লি ইনভেস্টার ছিলেন, আইপিওতে আসার আগে টিপিক্যালি তারা সাবজেক্ট টু ওয়েট, এই পিরিয়ডটা ওয়েট করতে হয়। দে ক্যানট সেল দেয়ার শেয়ার এই মুহূর্তে। কারণ কি, যদি তারা সবাই সেল করা শুরু করেন, কারণ তো হু করে বেড়ে গেছে, তাহলে তারা যদি ডাম্পিং করা শুরু করেন, স্টক তো একদম একেবারে উইল ক্রেটার, একদম নিচে পড়ে যাবে দ্য প্রাইস। বাট যখন তারা অ্যালাউড হবে টু সেলস ইন 6 months, 180 days, ইটস লাইকলি মেনি অফ দেম, তারা কিন্তু not necessarily, but because of the way they think that the company is bad, এরকম কোনো কারণ নেই যে SpaceX is a bad company. No. They are probably really bought into this mission, but realistically none of these people যারা আছেন, যারা পেয়েছেন সুপার রিচ, এক্সেপ্ট ফর অন পেপার রাইট নাও, যারা ইনিশিয়ালি এমপ্লয়ি ছিলেন, যাদেরকে দেওয়া হয়েছে স্টক, তারা কিন্তু সুপার রিচ না। বাট এই মুহূর্তে কিন্তু পেপারে কিন্তু তারা সুপার রিচ। আপনি যদি SpaceX $10 ক্রয় করেছিলেন অ্যাজ অ্যান এমপ্লয়ি, অ্যাজ অ্যান আর্লি ইনভেস্টার, today is $160 some. Okay, so think about it. See, on paper, আপনি অত্যন্ত ধনী right now, especially if you had like 10,000, 20,000 shares, right? যখন 180 দিন পার হয়ে যাবে, they need to cash out to lock in this gains, এই যে গেইনটা করেছেন, and those gains are going to fund, তারা কি করবেন এই গেইনটা, তারা অনেক hundreds of $1,000 গেইন করে ফেলেছেন। তারা কি করবেন? They need to buy car, homes, vacations. Frankly, a lot of these employees, kids' education, right? Right now, the SpaceX is benefiting from lots of hype also, আপনারা মনে রাখবেন. But the real test, its valuation হবে after 6 months, when the cell gates open. As for Elon's standing, and so many of যারা আছেন, অনেকেই বলছেন যে, how much they are up, right? অনেকেই বলছেন যে কতখানি উপরে গেছে খেয়াল আছে? Did you sell? অনেকে যারা প্রথমে নিয়েছেন, লক ইন দেন গেটস। যদি আপনি প্রথম দিকে ক্রয় করে থাকেন এবং সেল করেন, আপনি কিন্তু এটা লক ইন করার কথা, লক ইন টাইম আছে আপনার, I'm happy for you, you made money, but আপনাকে কিন্তু আইপিওর পরবর্তী জায়গা থেকে ব্যান করে দেওয়া হবে যদি এটা আপনি করে থাকেন। If you did not, then you are just bragging about it, কারণ এটা কিন্তু unrealized gain.
and don't count until you do, meaning এটা যদি সেল না করা পর্যন্ত আপনি এটা কাউন্ট করতে পারেন না, still think the biggest wild card SpaceX এর price is likely, SpaceX price is likely and quickly it will be able to fast track. আমার মনে হয় যে প্রাইসে আছে তারা খুব চেষ্টা করছেন ফাস্ট ট্র্যাক করে বিভিন্ন ইন্ডেক্সে উঠে যাওয়ার, ইনক্লুডিং FTSE এবং বিভিন্ন ফাস্ট ট্র্যাক করবেন, তারা ন্যাসড্যাকও ফাস্ট ট্র্যাক করছেন। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে I am a short of terms speculator. আমি স্পেকুলেশন করছি না, I'm thinking as an investing term, long haul and learn how to invest, and that's why you should be careful. Now the last part of this immigration part, USCIS, এটি আমরা যদি অন স্ক্রিনে দেখে নিই, অ্যানুয়াল অ্যাসাইলাম ফি বসাচ্ছেন, অর্থাৎ এখন থেকে অ্যাসাইলাম যারা সাবমিট করবেন, ওকে হাবিব ভাই অ্যাসাইলাম ফি পে করার লিঙ্ক বা ওকে যেটি আপনারা দেখছেন, আপনি যদি খালি এটি দিয়ে গুগলে সার্চ করেন আপনি এই লিঙ্কে চলে যাবেন। ওকে, অলরাইট, সো USCIS কি বলছেন, তারা বলছে, আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছিলাম একটু, হ্যাঁ, তারা বলছেন এখন থেকে প্রতি অ্যাসাইলাম যারা ফাইল করবেন তাদেরকে অ্যাসাইলাম টাইল করার পর যে ফি লাগে সেটি তো দিতে হবে, প্রতি বছরে $102 করে একটি অটোমেটিক চার্জ হবে। যদি কাদের জন্য ক্ষেত্রে, এইখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, আপনি যদি অ্যাসাইলাম পেন্ডিং থেকে থাকে, ওকে, 1 বছরের উপর সময় ধরে, ওকে, তখন USCIS ক্যান চার্জ ইউ আ ফি অ্যাট এনি টাইম। USCIS আপনাকে কী করবে, একটি নোটিশ পাঠাবে, 30 দিনের মধ্যে আপনাকে পে করতে হবে। বাট ইভেন ইফ ইউ ডো নট, যদি আপনি রিসিভ নাও করে থাকেন, গো অ্যান্ড চেক দিস লিঙ্ক, ওকে, আপনাকে বলবে তারা, আপনাকে টেক্সট পাঠানো হবে, ইমেল পাঠানো হবে। হোয়াট হ্যাপেন্স যদি আপনি পে না করে থাকেন USCIS এর অ্যানুয়াল অ্যাসাইলাম অন টাইম, সময় মতো, ইফ ইউ ডু নট পে ইউর ফি উইথিন 30 days, 30 দিনের মধ্যে USCIS কি করতে পারে, আপনার অ্যাসাইলাম কেসটি রিজেক্ট করে দিতে পারে, ক্যান্সেল ইউর ওয়ার্ক পারমিট, রিজেক্ট এনি পেন্ডিং ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন বেসড অন সিকিং অ্যাসাইলাম। সো if you do not have other valid immigration status যদি না থাকে, USCIS may proceed আপনাকে ডিপোর্টেও করে দিতে পারে। নাও যেই জিনিসটা হচ্ছে কনফিউশন, সেটা হচ্ছে তারা বলছিলেন যে কাদের জন্য এটি প্রযোজ্য, সবচেয়ে বেশি বড় কথা, তারা বলছিলেন যে অ্যাসাইলাম যারা ফাইল করেছেন অক্টোবর 1 তারিখে, অক্টোবর 1st 2024 থেকে শুরু করে সেপ্টেম্বর 2025 এর মধ্যে যারা মানে ফাইল করেছেন এরা পড়ছেন। পরে আমি আর খুব ভালো মতো বুঝে দেখলাম যে আসলে জুলাইয়ের 22 তারিখ থেকে 2025 সালের জুলাইয়ের 22 তারিখের পর থেকে যারা ফাইল করেছেন তারা সবাই এই নিয়মে পড়তে যাচ্ছেন। যখনই 365 দিন হবে আপনাকে একটা নোটিশ পাঠানো হবে। সো আমি বলবো আপনারা প্লিজ স্টে অন টপ অফ দিস। এই পেজটাতে যখন যাবেন তাহলে আপনি জেনে যাবেন আপনাকে ফিটা কীভাবে দিতে হয়। আপনার এরিয়ার নাম্বার টাইপ করলে বলবে আপনার ফি বাকি আছে কি বাকি নেই, কীভাবে দেবেন। সো আশা এখনকার মতো এই ছিল, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcabelbd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।